পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে এবং সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা অর্থনীতির সকল শিক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ। তবে বিশেষত এটা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। এটা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যসূচির তৃতীয় অধ্যায়, উৎপাদন ব্যয় এবং আয়। আমরা গতদিন এটা দেখেছিলাম উৎপাদনটা কি, আজ আমরা দেখব উৎপাদন ব্যয়। আমি জানি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সিলেবাস শেষ, তবে তাদেরকে নতুন করে রিভাইজ করার জন্য, সেগুলোকে স্মরণ করার উদ্দেশ্যে এবং নতুন শিক্ষার্থীরা যাতে উপকৃত হয় তাদের উদ্দেশ্যে আমরা নতুনভাবে আবার আলোচনা করছি এই সব বিষয়গুলোকে। আশা করি তোমরা আমাদের সঙ্গেই থাকবে। প্রথমে আমরা দেখি উৎপাদন ব্যয়টা। আমরা জানি যে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আর সংগঠনকেই ভূমি, শ্রম এবং মূলধন, আর সেই সাথে কাঁচামাল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সংগ্রহ করতে হয়। এগুলো কখনো নিজ থেকে সংগৃহীত হয়ে কোনো উৎপাদন কার্য পরিচালনা করতে পারে না। তো এগুলো উপাদান সংগ্রহ করে উৎপাদন কাজে নিয়োগ করার জন্য একটা ব্যয় হয়, আর সেই ব্যয়টাকেই বলা হয় উৎপাদন ব্যয়। কোনো একটা নির্দিষ্ট সময়ে যখন নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী বিভিন্ন উপকরণ এবং সেবা ক্রয় বাবদ মোট যে অর্থটা ব্যয় করে তাকেই বলা হয় মোট ব্যয়। উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই উৎপাদন ব্যয়টাও বৃদ্ধি পায়। এজন্য অধ্যাপক ওয়াটসনের ব্যয় অপেক্ষক সমান সি সমান হচ্ছে এফ ইজ এ ফাংশন অফ কিউ। সি দিয়ে বোঝায় উৎপাদনের জন্য মোট ব্যয়, কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, আর এফ আমরা জানি যে ফাংশন বা নির্ভরশীলতার প্রতীক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সিটা অর্থাৎ ব্যয়টা নির্ভর করে কিউ বা উৎপাদনের উপর। উৎপাদন ব্যয় বা মোট ব্যয়কে দুটো দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়। একটা হচ্ছে স্বল্পকালীন ব্যয় এবং আর একটা দীর্ঘকালীন ব্যয়। তবে স্বল্পকালীন ব্যয়ের মধ্যেও আবার দুটো পার্ট রয়েছে বা দুটো অংশ রয়েছে। একটি হচ্ছে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট, অন্যটি পরিবর্তনীয় ব্যয় বা ভ্যারিয়েবল কস্ট। স্থির ব্যয় বলতে আমরা বুঝি যে ব্যয়টা উৎপাদনের সাথে রিলেটেড না, উৎপাদনের শুরুতেই যে ব্যয়টা করা হয় বা যে ব্যয়টা স্থায়ীভাবে হবেই, সেটাই হচ্ছে স্থির ব্যয়। যেমন কোনো উৎপাদনের শুরুতে কোনো জমি ক্রয় বা বিল্ডিং নির্মাণ, মানে স্থাপনা নির্মাণ, মেশিনারিজ ক্রয় বা প্রশাসনিক কর্মকর্তার বেতন ভাতা, অবচয় ব্যয়, এগুলো সবই ফিক্সড কস্ট বা স্থির খরচ। অন্যদিকে পরিবর্তনীয় খরচটা হচ্ছে যেটা সরাসরি উৎপাদনের সাথে সম্পর্কিত। উৎপাদন বাড়লে এই খরচটা বাড়ে, উৎপাদন কমলে এই খরচটা কমে। যেমন উৎপাদন থাকা মানেই কাঁচামাল ক্রয় করা হবে, শ্রমিকের মজুরি দেওয়া হবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে শ্রমিকের মজুরি, কাঁচামালের খরচ, এগুলাই হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে স্বল্পকালে মোট ব্যয়ের মধ্যে থাকে স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়। অন্যদিকে দীর্ঘকালীন ব্যয়ের মধ্যে কেবলমাত্র পরিবর্তনীয় ব্যয়টাই থাকে, কারণ আমরা জানি যে দীর্ঘকাল সেই সময়টা, যেই সময়টাতে কোনো খরচই ফিক্সড থাকবে না, মানে সমস্ত উপাদানগুলোকেই পরিবর্তন করা হবে, সেটাই হচ্ছে দীর্ঘকালীন ব্যয়। একটা সরণির মাধ্যমে আমরা দেখব স্বল্পকালীন সময়ে মোট ব্যয়, স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়। এখানে দেখো উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবর্তনীয় ব্যয়টা পরিবর্তিত হচ্ছে, কিন্তু স্থির ব্যয়টা সেম রয়ে গেছে, একই রয়ে গেছে 10-10-10, কিন্তু পরিবর্তনীয় ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এই কারণেই কিন্তু মোট ব্যয়টাও বৃদ্ধি পাচ্ছে, কারণ মোট ব্যয়টা স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি। সুতরাং আমরা দেখতে পাই যে যতই উৎপাদন বাড়ে তত পরিবর্তনীয় ব্যয় বাড়ে এবং মোট ব্যয় বৃদ্ধি পায়। এবার তোমরা চিত্রটা লক্ষ্য করো। আমরা বলেছি যে ফিক্সড কস্ট বা স্থির ব্যয় স্থির থাকে, সেজন্য
ফিক্সড কস্ট রেখাটা দেখো ভূমি অক্ষের সমান্তরাল। অন্যদিকে ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনীয় ব্যয় চিত্রটা একদম অরিজিন থেকে অর্থাৎ জিরো থেকে উঠে গেছে। এটার কারণও আমরা বলেছি যে উৎপাদন থাকলে এই ব্যয়টা থাকে, উৎপাদন না থাকলে এই ব্যয়টা থাকে না, এবং উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবর্তনীয় ব্যয়টাও বৃদ্ধি পেতে থাকে। সেই কারণে এই ভিসি রেখা বা ভ্যারিয়েবল কস্ট রেখাটা এরকম অরিজিন থেকে উঠে গেছে। অন্যদিকে টিসি রেখা বা মোট ব্যয় রেখাটা দেখো সেটা ফিক্সড কস্টের উপর দিয়ে যাবে, কারণ টিসির মধ্যে আছে এফসি প্লাস ভিসি অর্থাৎ স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়। দুটোকে আমরা দেখলাম সরণিতে যে দুটোর সমষ্টি হচ্ছে মোট ব্যয়। সুতরাং টিসি রেখাটা এফসি রেখার উপর দিয়ে অবস্থান করবে। আর এই রেখাটা ভিসি এবং টিসি রেখাটা একটু বক্রাকৃতির হওয়ার কারণ হচ্ছে প্রথম দিকে ভিসিটা বৃদ্ধি পায়, একটা সময় এটা একদম মিনিমাম একটা ব্যয় হয়, এরপরেও যদি উৎপাদনটা বাড়ানো হয় তখন ভিসিটা আবার বাড়তে থাকে। এই জন্য ভিসির রেখা এরকম বক্রাকৃতি হওয়ার কারণে টিসি রেখাটাও বক্রাকৃতির হয়ে যায়। গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট। গড় ব্যয়টা হচ্ছে যে কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয়টা হয় সেটাই হচ্ছে গড় ব্যয়। অর্থাৎ গড় ব্যয় আমরা কিভাবে পেতে পারি? মোট ব্যয়কে যদি মোট উৎপাদন দ্বারা ভাগ করি তাহলেই আমরা পাবো গড় ব্যয়। এখন যেহেতু টিসির মধ্যে থাকে এফসি প্লাস ভিসি, সেজন্য এসির মধ্যেও আমরা পাবো হচ্ছে এএফসি প্লাস এভিসি। সরণিটা একটু লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে। সরণিতে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এফসি ফিক্সড সেজন্য এএফসি যত উৎপাদন বাড়ছে তত কমে যাচ্ছে, অর্থাৎ যত উৎপাদন বাড়বে তত স্থির খরচটা উঠে আসবে, কমতে শুরু করবে। কিন্তু এভিসির ক্ষেত্রে ঠিক তার উল্টা। সেক্ষেত্রে যত উৎপাদন বাড়বে ততই ভ্যারিয়েবল কস্টটা বৃদ্ধি পাবে এবং এভিসিও বৃদ্ধি পাবে। আর এসি যেহেতু এএফসি প্লাস এভিসির সমষ্টি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় দেখো এসিটা অনেক বেশি আছে, তারপর আস্তে আস্তে সেটা কমছে, অর্থাৎ একটা মিনিমাম লেভেলে 4 ইউনিট এসে দেখো এটা মিনিমাম কস্ট। এই কস্টের পরেও যদি উৎপাদনটা বৃদ্ধি করা হয় তখন এসিটা বৃদ্ধি পাবে, কারণ ভ্যারিয়েবল কস্টটা তখন অনেক বেশি বৃদ্ধি পাবে। অর্থাৎ মিনিমাম খরচের পরেও যদি কোনো উৎপাদনকারী উৎপাদন কার্য পরিচালনা করে সেক্ষেত্রে তার ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনীয় ব্যয় অনেক বেশি বৃদ্ধি পায়, এই কারণে এসিটা বৃদ্ধি পায়। চিত্রটা লক্ষ্য করো, এখানে দুটো চিত্র আছে, একটি হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখার চিত্র, অন্যটি দীর্ঘমেয়াদী গড় ব্যয় রেখার চিত্র। স্বল্পকালীন গড় ব্যয় রেখা যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বল্পকালে গড় ব্যয় বাম থেকে স্থির ব্যয় যেটা, সেটা বাম থেকে ডান দিকে ক্রমহ্রাসমান, যেটা আমরা আগেই আলোচনা করলাম। কারণ যত কোয়ান্টিটি বা উৎপাদন বাড়তে থাকে তত দেখলাম যে আমরা স্থির খরচটা উঠে আসে, এর জন্য এটা বাম থেকে ডান দিকে ক্রমহ্রাসমান হয়। দেখতে এটা অনেকটা সমপরাবৃত্তকারও মনে হয়, কিন্তু গড় পরিবর্তনীয় ব্যয় যেটা, সেটা প্রথমে ক্রমহ্রাসমান হয়ে পরবর্তীতে দ্রুত গতিতে ক্রমবর্ধমান রূপ লাভ করে। এবং এটাও আমরা দেখেছি যে একটা মিনিমাম লেভেলের পরে পরিবর্তনীয় ব্যয়টা খুব দ্রুত গতিতে বাড়তে থাকে, সেই জন্য রেখাটা ঠিক এরকম, প্রথমে ক্রমহ্রাসমান পরবর্তীতে ক্রমবর্ধমান। আর এসি আমরা দেখলাম যেহেতু এএফসি প্লাস এভিসি সমন্বিত একটা রূপ, সেজন্য এসএসি রেখাটা ইউ আকৃতির হয়। অন্যদিকে দীর্ঘমেয়াদী গড় ব্যয় রেখা যেটা, সেটা হচ্ছে কতগুলো স্বল্প দীর্ঘকালে উৎপাদন প্রতিষ্ঠান
সকল প্রয়োজনীয় উপকরণ এবং উৎপাদন প্ল্যান্ট পরিবর্তন করতে পারে, আমরা আগেই বলেছি, সেজন্যই এটা দীর্ঘকাল। আর এরও দীর্ঘকাল কয়েকটি স্বল্পকালের সমষ্টি আসলে। আবার প্রতিটা স্বল্পকালের সাথেই রয়েছে একটা স্বল্পকালীন গড় ব্যয় রেখা। সুতরাং দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কয়েকটি স্বল্পকালীন গড় ব্যয় রেখার স্পর্শ বিন্দুর সমন্বয় পাওয়া যায়। একটি এলইসি রেখার অসংখ্য এসএসসি কে ধারণ করে বলে একে এনভেলপ রেখা বলা হয়। এনভেলপের মধ্যে যেমন চিঠি থাকে, তেমন দীর্ঘকালীন গড় ব্যয়ের রেখার মধ্যে থাকে অনেকগুলো স্বল্পকালীন গড় ব্যয় রেখা। আর এলইসি সবগুলা এসএসসি এর সর্বনিম্ন বিন্দুকে স্পর্শ করে না, শুধুমাত্র এলএসি যে বিন্দুতে সর্বনিম্ন সে বিন্দুতে সম্পর্কিত এসএসসি এর সর্বনিম্ন বিন্দু, অর্থাৎ এখানে দেখো ই বিন্দুতে স্পর্শ করেছে। উক্ত বিন্দুতে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করাকেই যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে কিন্তু বিবেচনা করা হয়। এর পূর্বে এসএসসি এর ক্রমহ্রাসমান অংশ অর্থাৎ এ বিন্দু এবং এরপরে এসএসসি এর ক্রমবর্ধমান অংশ বি বিন্দু এলএসি কে স্পর্শ করে। দীর্ঘকালীন গড় ব্যয় রেখা তার মানে একটা প্রসারিত ইউ আকৃতির হয়। আর এর কারণ যেগুলা, সেটা হচ্ছে অর্থনৈতিক সুযোগ সুবিধার কারণে এমনটা হয়, অথবা মাত্রাগত উৎপাদনের কারণেও এমনটা হয়ে থাকে। উৎপাদনের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট ব্যয়ের যে বৃদ্ধিটা ঘটে সেটাকেই বলা হয় প্রান্তিক ব্যয়। মোট উৎপাদন এক একক পরিবর্তনের ফলে মোট ব্যয়ের বা মোট পরিবর্তনীয় ব্যয়ের যে পরিবর্তন ঘটে তাকে তার মানে আমরা প্রান্তিক ব্যয় বলছি। প্রান্তিক ব্যয়ের সূত্রটা হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তন চেঞ্জিং টিসি ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ বা চেঞ্জিং কিউ। আবার আমরা এভাবেও বলতে পারি পূর্বের উৎপাদন এবং বর্তমান উৎপাদনের মধ্যে যে ব্যবধান সেটাই হচ্ছে প্রান্তিক ব্যয়। একটা উদাহরণ দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন 5টি শার্ট তৈরি করতে ধরো 2000 টাকা খরচ হলো, 6টি শার্ট তৈরি করতে 2300 টাকা খরচ হলো। সেক্ষেত্রে প্রান্তিক ব্যয় হবে 300 টাকা, কারণ পূর্বের উৎপাদন ব্যয় এবং বর্তমান উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্য হচ্ছে 300 টাকা। এখানে সূচিটা লক্ষ্য করো, যখন উৎপাদন 1 একক তখন টিসিও 18, এমসিও 18, কিন্তু যখন উৎপাদন 2 তখন টিসি হয়ে যাচ্ছে 24 এবং এমসি 6। তার কারণ হচ্ছে পূর্বের উৎপাদন ও ব্যয় 18 এবং বর্তমান উৎপাদন ব্যয় হচ্ছে 24, তার মানে হচ্ছে ব্যবধান 6 বা 6। আবার তৃতীয় একক উৎপাদনের ক্ষেত্রে খরচ বেড়ে আরো দাঁড়াচ্ছে 28, সেক্ষেত্রে প্রান্তিক ব্যয়টা হচ্ছে 4। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে যত উৎপাদন বাড়ছে প্রান্তিক ব্যয় তত কমে আসছে, কিন্তু একটা লেভেলের পরে 4 এককের পরে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এমসিটাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা আগেই বলেছিলাম যে এটা ভ্যারিয়েবল কস্টের কারণে এটা হয়ে থাকে। আমরা এখন চিত্রটাকে একটু বিশ্লেষণ করি। প্রথম পর্যায়ে দেখো গড় এবং প্রান্তিক ব্যয় উভয়ই ক্রমহ্রাসমান, এবং পরবর্তী পর্যায়ে গড় এবং প্রান্তিক ব্যয় উভয়ই কিন্তু ক্রমবর্ধমান। দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক এরকম যে গড় ব্যয় রেখা যখন নিম্নগামী অর্থাৎ ও কিউ অন উৎপাদন স্তরে, তখন প্রান্তিক ব্যয়টা গড় ব্যয় রেখা থেকে কম। দেখো এসিটা গ্রেটার দ্যান এমসি। গড় ব্যয় যখন সর্বনিম্ন, এখানে এ বিন্দুতে দেখো ও কিউ নট উৎপাদন স্তরে, তখন এসি এবং এমসি কিন্তু সমান, কারণ এমসি রেখাটা এসি রেখাকে এ বিন্দু দিয়ে কাট করে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এমসি রেখাটা এসি এর মিনিমাম যে খরচ, মিনিমাম যে বিন্দু, সেটা দিয়ে কাট করে।
আর গড় ব্যয় রেখা যখন ঊর্ধ্বগামী অর্থাৎ OQ2 উৎপাদন স্তরে, তখন আবার MC রেখা AC রেখার উপরে অবস্থান করে অর্থাৎ MC গ্রেটার দ্যান AC। গড় ব্যয় ধারণার সাথে উৎপাদনের সব একক জড়িত, কিন্তু প্রান্তিক ব্যয় ধারণার সাথে কোনো নির্দিষ্ট সময়ে উৎপাদনের শেষতম একক শুধুমাত্র জড়িত। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে এবং মন দিয়ে ক্লাসটা শুনেছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি রইল অনেক শুভকামনা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করছি।